ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটা যে চরম উত্তেজনাপূর্ণ হবে, এক্সাইটমেন্টে পুরোপুরি ভরপুর হবে, এরকমটাই তো আশা করেছিল দুদেশের সমর্থকরা। স্পেশালি বাংলাদেশ যখন কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছিল, তারপর তাদের সমর্থকদের এরকমটা আশা করা মোটেই কোনো বাড়াবাড়ি কোনো ঘটনা নয়। মূলত এই সিরিজ শুরুর আগেও তাদের প্লেয়াররা কিন্তু খুবই কনফিডেন্ট ছিল। তারাও আশা করছিল যে ভারত সিরিজ থেকে তারা ভালো কিছুই আর কি প্রত্যাশা করছে। ইভেন তাদের মিডিয়াও কিন্তু খুবই তেতে ছিল এই সিরিজটা নিয়ে। তারাও আর কি এরকম লেখালেখি করছিল এইবার ভারতের বিরুদ্ধে তাদের প্লেয়াররা চোখে চোখ রেখে লড়াই করবে, ভারতকে 1 ইঞ্চিও জমি তারা ছেড়ে দেবে না। কিন্তু বাস্তবে কোথায় কি, বাংলাদেশ এই টেস্টের আর কি পুরো 5 দিন সার্ভাইভ করা তো দূরের কথা, তারা পুরো 4 দিনও আর কি খেলতে পারেনি। প্রথম 3 দিন আর ওই চতুর্থ দিনের প্রথম সেশনটা, মানে বলতে গেলে সোয়া 3 দিনেই তারা ইন্ডিয়ার কাছে একদম পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছে। কিন্তু এরকমটা কি হওয়ার কথা ছিল? এই টেস্ট ম্যাচে আর কি টস জিতেছিল বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। জিতে তিনি বোলিংয়ের ডিসিশন নিয়েছিলেন, মূলত ওই ওভারকাস্ট কন্ডিশনের সুবিধাটাকে কাজে লাগানোর জন্য। এটাই তিনি টসের সময় মেনশন করেছিলেন। তার ডিসিশনটা যে খুব একটা ভুল ছিল না, এটাও বাংলাদেশের বোলাররা প্রথম ঘন্টাতেই প্রমাণ করে দিয়েছিল। প্রথম ঘন্টার মধ্যেই তারা ইন্ডিয়ার তিনটা বড় বড় উইকেট তুলে নিয়েছিল, বিরাট কোহলি, রোহিত শর্মা আর শুভমান গিলের উইকেট। তখন আর কি প্রথম 10 ওভারের মধ্যে ইন্ডিয়া স্কোর হয়ে গেছিল 34-3। প্রবলভাবে তখন মানে ধুঁকছে ইন্ডিয়া টিম। তো ওই জায়গায় ওই চতুর্থ উইকেটে ঋষভ পান্ত আর জয়সওয়ালের মধ্যে একটা 62 রানের জুটি গড়ে ওঠে। মূলত এই জুটিটাই ভারতকে এই ম্যাচে ফেরাতে কিছুটা অক্সিজেন দেয়। তো আর কি এরপর লাঞ্চের পরে পরেই ওই ঋষভ পান্তকে একটা ওয়াইডিশ ডেলিভারিতে ট্র্যাপ করে ওই হাসান মাহমুদি। আর ঋষভ পান্ত কাট করতে গিয়ে আর কি বলের মানে লেংথটা কিছুটা মিস করে আর কি উইকেট কিপারের হাতে তিনি জমা পড়ে যান। তো ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 96-4। ওই 4টা উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ। তো এরপর আর কি পঞ্চম উইকেটে রাহুল আর ওইদিকে জয়সওয়ালের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠলেও 144 রানের মাথাতেই ভারতের তাদের ওই জুটিটাও ভেঙে গেল। রাহুলকে আর কি প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ। তো এর ঠিক ভেরি নেক্সট ওভারই আর কি উইকেটটা তখন সেট হয়ে যাওয়া হাফ সেঞ্চুরি করা জয়সওয়ালকেও তখন ফিরিয়ে দেন নাহিদ রানা। তো ইন্ডিয়া স্কোরটা যেখানে ছিল একটু আগে 144-4, সেখানে তারা হয়ে গেল 144-6। মানে বাংলাদেশ প্রথম সেশনে ইন্ডিয়ার 3টা উইকেট, দ্বিতীয় সেশনেও 3টা উইকেট নিয়ে ইন্ডিয়াকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। 144-6 ইন্ডিয়া তখন একদম আর কি মনেই হচ্ছিল যে যে কোনো মুহূর্তে তারা 200-র নিচেও অল আউট হয়ে যেতে পারে, বড়জোর তাদের স্কোরটা ওই 250 অবধি যেতে পারে। কিন্তু এই জায়গাটাতেই আর কি সব হিসাব ওলট পালট করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজা। তারা সপ্তম উইকেটে 199 রানের একটা জুটি করে তোলে। ওই আর কি প্রথম দিনের শেষেই তার আর কি লাস্ট সেশনে 163 রান তোলেন বিনা উইকেটে। ওই মূলত ওই প্রথম দিনের লাস্ট সেশন থেকেই এই ম্যাচের আধিপত্যটা ইন্ডিয়া নিজেদের দখলে নিয়ে নেয়। আর এরপর আর কি দ্বিতীয় দিনের শুরুতে তাদের মানে পার্টনারশিপটা মাত্র 4 রান যোগ করেই আর কি ওখানে ভেঙে যায়। তবুও আর কি তারা 199 রানের যে জুটিটা গড়ে তোলে, তার ফলস্বরূপ ভারতের তখন স্কোরটা হয়ে গেল 343-7। তো এরপর আর কি লাস্ট 3টা উইকেট পড়তে বাংলাদেশের বোলার আর কি খুব বেশি টাইম লাগায়নি, ইন্ডিয়াকে তারা অল আউট করে দিল 376 রানে। আর রবিচন্দ্রন অশ্বিন নিজের ক্যারিয়ারের আর কি ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটা তুলে নেন, 113 রান তিনি করেছেন। আর ওই অপর পাশে রবীন্দ্র জাডেজাও তিনিও আর কি 86 রান করেছিলেন। এই দুজনের মূলত পার্টনারশিপের উপর ভর করে ইন্ডিয়া এই 350 রানের গন্ডিটা টপকেছিল। তো যাই হোক, এই 376 রানের জবাব দিতে নেমে বাংলাদেশ একদম যাচ্ছে তাই শুরু করেছিল। তারা আর কি ওই দ্বিতীয় দিনের ওই মানে লাঞ্চের আগেই তাদের স্কোর হয়ে গেছিলো 26-3। তারা টপ অর্ডারে 3 উইকেট হারিয়ে তখন আর কি প্রবল চাপের মধ্যে পড়ে গেছিলো। তখনও আর কি উইকেটে ছিল তাদের ক্যাপ্টেন শান্ত আর আরেক ভেটেরান কি মানে ক্রিকেটার মুশফিকুর রহিম। এই দুজন যদি একটু ধৈর্য ধরে একটু আর কি যদি দেখে শুনে খেলতো, তাহলে এদের মধ্যে যে একটা পার্টনারশিপ গড়ে উঠতো, এটাই কিন্তু আর কি বাংলাদেশকে ম্যাচে ফেরালেও ফেরাতেই পারতো। কিন্তু ঠিক লাঞ্চের পরে পরেই ওই 10-15 মিনিটের মধ্যে এই দুজনও আর কি আউট হয়ে বাংলাদেশকে প্রবল চাপের মধ্যে ফেলে দিল। তাদের স্কোরটা হয়ে গেল তখন 40-5। কিন্তু এই ষষ্ঠ উইকেটে আবার সাকিব আল হাসান আর লিটন দাস নিজেদের মধ্যে একটা 51 রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে কিন্তু ম্যাচে ফেরানোর স্বপ্ন দেখছিল। কিন্তু আর মানে যখন তাদের আর কি বাংলাদেশের স্কোর 91-5, তখন এই দুই ক্রিকেটার পরপর 2 ওভারে নিজেদের একদম আর কি ব্রেনলেস একদম ব্রেন ফেড দুটো শট খেলে নিজেদের উইকেটগুলো ছুঁড়ে দিয়ে আসেন দুজনেই, লিটন আর সাকিব। তখন ওই 91-5 থেকে 2 ওভারের মধ্যেই তাদের স্কোরটা হয়ে গেল 92-7। এরপর তখন ক্রিজে শেষ স্বীকৃত ব্যাটার বলতে মেহেদি হাসান মিরাজ, আর বাকি সব ওই টেল এন্ডার বোলাররা। তো তিনি আর কতই বা লড়াই করবেন, তিনি আর কি নিজের মতো করে 27 রান করলেও 27 রানে অপরাজিত থাকলেও আর কি টেল এন্ডারদের থেকে সেভাবে সাপোর্ট না পাওয়ার জন্য বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোরটা শেষ হয়ে গেল 149 রানে। তারা ভারতের থেকে 227 রানে পিছিয়ে তাদের ফার্স্ট ইনিংস শেষ করে। ইন্ডিয়া চাইলে বাংলাদেশকে কিন্তু ফলো ওয়ানে পাঠাতেই পারতো, কিন্তু তারা ফলো ওয়ানে না পাঠিয়ে নিজেরাই ব্যাট করতে নামে। আর কি ওই মানে দ্বিতীয় দিনের শেষে আর কি বাংলাদেশ ইন্ডিয়ার তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়, রোহিত শর্মা, বিরাট কোহলি আর অপর পাশে যশস্বী জয়সওয়াল। তো আর কি তখন ইন্ডিয়া স্কোরটা আর কি ওই দ্বিতীয় দিনের শেষে ছিল 81-3। তখনও তারা বাংলাদেশের থেকে কিন্তু 308 রানে এগিয়েছিল। তো আর কি দেখতে গেলে
তখনই আর কি অলমোস্ট বলতে গেলে এই ম্যাচ আর কি কে জিতবে সেটা বোঝাই যাচ্ছিল, কিন্তু তবুও আর কি ম্যাচ জয়টা তো নিশ্চিত করতে হবে। তৃতীয় দিন একদম শুরু থেকেই ঋষভ পান্থ আর ওইদিকে শুভমান গিলের মধ্যে একটা দুর্ধর্ষ জুটি গড়ে ওঠে। তারা বাংলাদেশের পেসার বলুন, স্পিনার বলুন, উইকেটের চারপাশে যেভাবে তারা শট খেলছিলেন, র্যাম শট বলুন, কপি বুক শট বলুন, কাভার ড্রাইভ বলুন, ডাউন দ্য উইকেটে এসে শট খেলা বলুন, মিড উইকেট দিয়ে বলুন, স্কোয়ার লেগে স্কুপ করা বলুন, বা ফাইন লেগ দিয়ে আর কি শট খেলা বলুন, কোন দিকে তারা শট খেলছিলেন না, মানে সবাইকেই তারা আর কি সাবলীলভাবে মানে চালিয়ে আর কি খেলছিল, সব বোলারদেরকেই তারা তুলোধনা করছিল। তো ঋষভ পান্ত আর কি নিজের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন, নিজে আর কি করেন 109 রান, আর অপর পাশে শুভমান গিলও তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন 119 রান করে। শুভমান গিল আর কি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন, কিন্তু ঋষভ পান্তের উইকেটটা আর কি ওই তৃতীয় দিন আর কি মানে নিতে সক্ষম হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ একটা কট অ্যান্ড বোল করে। তো যাই হোক আর কি ইন্ডিয়া মানে দ্বিতীয় ইনিংসটা তাদের শেষ করে 287 রানে 4 উইকেটে। তারা তখন তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দেয়, আর কি হিসাব করে দেখা গেল লাস্ট ইনিংসে বাংলাদেশের জয়ের জন্য টার্গেট হলো 515 রানের। তো 515 রান এটা একটা মানে হিউজ ম্যামথ টার্গেট, মানে এটা যদি চেস করে বাংলাদেশকে জিততে হতো তাহলে একটা মানে ওয়ার্ল্ড রেকর্ড করেই জিততে হতো। এখনও অবধি আর কি চতুর্থ ইনিংসে 418 রান চেস করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার এগেনস্টে, মানে সেইটার থেকেও 97 রান বেশি করে বাংলাদেশকে জিততে হতো এই টেস্ট ম্যাচটা। কিন্তু তাদের আর কি দুই ওপেনার যে খারাপ শুরু করেছিল এরকমটাও বলা যাবে না। প্রথম ইনিংসে যেমন তাদের মিডিল অর্ডার আর টপ অর্ডার কোল্যাপস করে গেছিলো, আর কি দ্বিতীয় ইনিংসে তাদের ওপেনাররাই আর কি ওপেনিং জুটিতেই 62 রান তুলে ফেলেছিল। খুব সুন্দর শট খেলছিলেন জাকির হাসান আর অপর পাশে সাদমান ইসলাম। তো জাকির প্রথমে আউট হয়ে যাওয়ার পর আর কি মানে ক্যাপ্টেন শান্ত আসেন, তো শান্ত আর সাদমানের মধ্যেও খুব বেশি আর বড় জুটি গড়ে ওঠেনি। মূলত ওই ওপেনিং পার্টনারশিপের পর আর কি বাংলাদেশের আর কি সেভাবে কোনো জুটি গড়ে ওঠেনি। তো এই তৃতীয় দিনের শেষে আর কি বাংলাদেশ আর কি তাদের খেলাটা শেষ করে 158 রানে 4 উইকেটে। তখন তাদের কিন্তু আর কি অলরেডি চারটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে গেছে, তাদের দুই ওপেনারও ফেরত চলে গেছে, অপর পাশে মুশফিকও আর কি মুশফিকের গুরুত্বপূর্ণ উইকেটটাও কিন্তু চলে গেছে। মুশফিকের আউটটা আর কি দ্বিতীয় ইনিংসে খুবই হতাশ করেছে সকলকে, আর কি তিনি এক প্রকার আর কি নিজের জেসে আর কি নিজের আর কি পায়ে নিজেই কুরুলটা মেরে উইকেটটা ছুড়ে দিয়ে এসেছিলেন। তো যাই হোক ওই তৃতীয় দিন শেষে যখন তাদের স্কোরটা 158-4, তখনও তাদের আর কি দেখতে গেলে প্রায় আর কি 300-র উপর রান তাদের কিন্তু করতে হতো, মানে সেটা এক প্রকার আর কি অসম্ভবই বলা চলে। কিন্তু যাই হোক তবু আর কি তো মানে বাংলাদেশের সমর্থকরা তো এইটুকু আশা করতেই পারে যে তাদের দল ওই 158-4 থেকে তো অন্তত 300+ বা 350 অবধি তো যেতেই পারে। তারা প্রথম আর কি চতুর্থ দিন প্রথম 40-45টা মিনিট কিন্তু খুব ভালো মতোই আর কি খেলছিল সাকিব আর শান্ত, আর কি উইকেটের চারপাশে তারা কিন্তু খুব সুন্দরভাবেই শট খেলছিল, স্পেশালি অশ্বিনকে যেভাবে আর কি শান্ত আর সাকিব সামলাচ্ছিল, ডাউন দ্য উইকেটে এসে শট খেলা বলুন, স্লগ সুইপ করা বলুন, খুব সুন্দরভাবে আর কি তাদের এগেনস্টে রান বের করছিল। কিন্তু এরপরেই আর কি সাকিব অশ্বিনের বলে একটা সফট ডিসমিসাল হয়ে গেল, 194-এ তাদের পঞ্চম উইকেটের পতন ঘটলো। এরপরে পরেই আর কি বাংলাদেশের মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার পুরোপুরি কোল্যাপস করে গেল। ক্যাপ্টেন শান্ত এক পাশ থেকে চেষ্টা করেছিলেন, তিনি 82 রানের একটা ইনিংস খেলেছিলেন, আর ওই যে বলছিলাম শান্ত আর সাকিবের মধ্যেই একটা যা ওই 48 রানের শেষ একটা লড়াই করার মতো জুটি গড়ে উঠেছিল। এরপর আর কি বাংলাদেশের কোনো ব্যাটারি সেইভাবে আর পাল্টা চ্যালেঞ্জে ভারতীয় বোলারদের ছুটতে পারেনি, তো তার ফলে আর কি ইন্ডিয়ারও বাংলাদেশকে আর কি শেষ করে দিল মাত্র 234 রানে। তো ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল 280 রানের ব্যবধানে। তো আর কি এই দ্বিতীয় ইনিংস থেকে বাংলাদেশের একটাই জিনিস মানে পজিটিভ জিনিস প্রাপ্য, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ফর্মে ফেরা। তিনি দীর্ঘদিন যেভাবে টেস্ট ক্রিকেটে রান পাচ্ছিলেন না, টেস্ট ক্রিকেট কি ইভেন পুরো আর কি সব ফরম্যাট মিলিয়ে যেভাবে রান পাচ্ছিলেন না, আর কি এই দিন আর কি তিনি খুব দৃষ্টিনন্দন কিছু শট খেলেছেন, তিনি ব্যাটিংয়ে যা আবার তার কনফিডেন্সটা ফেরত পেয়েছিলেন, এটা তার আর কি শর্ট নেগোশিয়েট থেকেই আর কি বোঝাই যাচ্ছিল। তো আর কি দেখতে গেলে এই ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? হ্যাঁ আপনি এবার বলতেই পারেন যে ঋষভ পান্তের ওই ইনিংসটা, কিংবা শুভমান গিল ঋষভ পান্তের মধ্যে যে 167 রানের জুটিটা গড়ে উঠেছে, ওটার জন্যই তো মূলত আর কি বাংলাদেশকে ভারত আর একদম মানে এত বড় একটা ম্যামথ হিউজ টার্গেট দিয়েছে 515 রানের। হ্যাঁ এটাকে আপনি বলতেই পারেন, কিন্তু আমার কাছে এই সব কিছু ছাড়িয়ে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা জানেন? সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম আর কি ইনিংসে 144-এ 6 হয়ে গেছিল ইন্ডিয়া, সেখান থেকে রবীন্দ্র জাডেজাকে সাথে নিয়ে তিনি 199 রানের যে জুটিটা গড়লেন, মূলত ওই জুটিটার মধ্যে অশ্বিনেরই অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি বাংলাদেশের বোলারদের পাল্টা কাউন্টার অ্যাটাক করে যেভাবে তাদের এগেনস্টে রান তুলে নিচ্ছিলেন, 85+ স্ট্রাইক রেট রেখে তিনি কিন্তু রান করেছিলেন, এটাও মনে রাখতে হবে। আর কি তার ওই 113 রানের ইনিংসটা কিন্তু এই ম্যাচের মোডটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে, এই ম্যাচের আর কি গিয়ারটা পুরোপুরি ইন্ডিয়ার দিকে শিফট করে দিয়েছে। ওই প্রথম দিন লাস্ট সেশন থেকেই এই ম্যাচের গ্রিপ যে ইন্ডিয়া নিজেদের দখলে নিয়ে নিল, একদম ম্যাচের লাস্ট পর্যন্ত কিন্তু সেই গ্রিপটা তাদের দখলেই ছিল। আর এছাড়াও এই বাংলাদেশ যে ইনিংসটা চেস করছিল একদম লাস্ট ইনিংসে, সেখানে কিন্তু মনে রাখতে হবে রবিচন্দ্রন অশ্বিন 6টা উইকেট শিকার করেছেন। একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা আবার 5 উইকেটের উপর শিকার করা, এটা কিন্তু এই রবিচন্দ্রন অশ্বিনের এর আগেও কিন্তু তিনিও বেশ কয়েকবার এই ঘটনা ঘটিয়েছেন, আবারও তিনি এই কাজটা করে দেখালেন।
আর কি ইন্ডিয়া যেখানে আর কি প্রথম দুটো সেশনে একদম পুরোপুরি ধুঁকতে বসেছিল, সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও করেছিলেন, সাথে নিজের ব্যক্তিগত সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন, আর লাস্ট ইনিংসে বাংলাদেশকে গোড়ানোর কাজটা তো তিনি একাই করে দিলেন 6 উইকেট নিয়ে। তো তার এই ওভারঅল অলরাউন্ড পারফরমেন্সটাই হচ্ছে আমার কাছে এই ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের টার্নিং পয়েন্ট। তো আপনিও কি আমার সাথে একমত? আপনিও কি মনে করেন যে রবিচন্দ্রন অশ্বিনই এই ম্যাচের ডিফারেন্সটা আলটিমেটলি গড়ে দিয়েছে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।